প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে নাদু সৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা আমার ক্লাসটি কেটে না দিয়ে মনোযোগ দিয়ে দেখবে। তো সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে এই করোনার মহামারীতেও আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তোমাদেরকে সুস্থ রেখেছেন। তো প্রিয় শিক্ষার্থী, তো আশা করি তোমরা বিদ্যালয় বন্ধ থাকলেও তোমরা তোমাদের পড়াশোনা, তোমার যে হোম ডিউটি সেটা চালিয়ে যাচ্ছ। তো তোমাদেরকে পড়াশোনাকে আরও গতিসম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকার তোমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থার অনলাইন কার্যক্রম চালু রেখেছে। সেই সুবাদে নাদু সৈয়দপুর উচ্চ বিদ্যালয় কিন্তু তার ব্যতিক্রম নয়। তারই ধারাবাহিকতায় তোমাদের সামনে আজকে আমি অনলাইন ক্লাস বাংলা ব্যাকরণ নবম ও দশম শ্রেণীর পাঠ থেকে আমি আলোচনা করব। তো প্রথমে আমার পরিচিতিটা দিয়ে দিচ্ছি তোমাদের। আমি মোহাম্মদ আবুল হাশেম, সহকারী শিক্ষক, বাংলা, নাদু সৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়। তা আজকে আমি তোমাদের পড়াবো নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, অর্থাৎ বাংলা ব্যাকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলো তোমরা একটু লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করো। পলাশ মন দিয়ে লেখাপড়া, এবার এই বাক্যে কিন্তু আকাঙ্ক্ষার অভাব রয়েছে, বা পলাশ মন দিয়ে লেখাপড়া এই বাক্যটি যদি তোমাদের সামনে যদি উপস্থাপন করি, তাহলে কিন্তু তোমরা বলবে যে স্যার, পলাশ মন দিয়ে লেখাপড়া কি করে নাকি করে না। অর্থাৎ আকাঙ্ক্ষাটা কিন্তু অভাব রয়েছে। অর্থাৎ একটি পদ শোনার পর অন্য একটি পদ কিন্তু শোনার কিন্তু আকাঙ্ক্ষা সবারই থাকে। তো ঠিক এখানে তাই পলাশ মন দিয়ে লেখাপড়া বাক্যটি কিন্তু আসলে সার্থক নয়, কারণ এখানে আরো কিছু জানার ইচ্ছা এখানে আছে, অর্থাৎ এখানে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। তাহলে যদি এরকম হয় যে পলাশ মন দিয়ে লেখাপড়া করে, তাহলে কিন্তু একটি সার্থক বাক্য হয়ে গেল, বা মনের ভাব বা মনের ইচ্ছাটা কিন্তু প্রকাশ পেল। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটি বাক্য তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, শিমুল মাঠে খেলতে কি খেলতে গেল না গেল না, বা মাঠে খেলতে পড়ে গেল, এরকম কিছু বাক্য কিন্তু হতে পারে, কিন্তু মনের ভাব কিন্তু কোনোটাই কিন্তু প্রকাশ পায়নি। তাহলে এই বাক্যটিকে যদি মনের ভাব পূর্ণ রূপে প্রকাশ করা যায়, তাহলে কিন্তু এরপরে কিন্তু একটা সুন্দর কথা বা সুন্দর শব্দ ব্যবহার করা উচিত। তাহলে যদি এরকম হয় যে শিমুল মাঠে খেলতে গেল, তাহলে কিন্তু একটা সার্থক বাক্য হবে, তাছাড়া কিন্তু সার্থক বাক্য হবে না। তাহলে এই দুটি বাক্যতে কিন্তু ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণতা রয়েছে, ইচ্ছা আকাঙ্ক্ষার অভাব রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটি সার্থক বাক্য গঠন করতে হলে তাহলে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ ঠিক মতো করতে হবে, বা সঠিকভাবে প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম যে উপরের বাক্য দুটিতে মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে প্রকাশ পায়নি, যার কারণে এই দুটি বাক্য কিন্তু সার্থক নয়। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো গরু আকাশে ওড়ে, এটি একটি বাক্য হলেও কিন্তু সার্থক নয়, কারণ গরু আকাশে কখনো উঠতে পারে না, সে ক্ষমতা গরুর কিন্তু নেই। তাই বলা যাচ্ছে যে এটি একটি কিন্তু সার্থক বাক্য নয়। তারপরে আমরা বড়শি দিয়ে নারকেল পারি, এটি একটি বাক্য হলেও কিন্তু সার্থক হবে না, কারণ বড়শি দিয়ে কখনো নারকেল পারা সম্ভব না। তাহলে এই সুবাদে বোঝা যাচ্ছে যে বাক্য সার্থক হতে হলে বা আদর্শ বাক্য গঠন করতে হলে কর্তার ক্রিয়া সম্পাদনের বা ক্রিয়া সংগঠনের সক্ষমতা বা যোগ্যতা থাকা আবশ্যক। তাহলে কিন্তু আমরা কিন্তু এই কথা বলতেই পারি যে একটি আদর্শ বাক্য গঠন করতে হলে কি গুণ থাকা দরকার। একটা হচ্ছে, প্রথমে জানলাম হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আর 2 নম্বর হচ্ছে কি যোগ্যতা, অর্থাৎ কর্তার কার্য সম্পাদন করার যোগ্যতা আছে কিনা, যে কাজ করুক না কেন সেটা তার যোগ্যতা আছে কিনা, যোগ্যতা থাকাও আবশ্যক।
তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানতে পারলাম যে উপরের বাক্যে গরুর আকাশে ওড়া বা বড়শি দিয়ে নারকেল পাড়ার ক্ষমতা কিন্তু বা যোগ্যতা কিন্তু নেই। তাহলে এই দুটি বাক্যটিতে যোগ্যতার অভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এই বাক্যটি যদি এমন হতো যে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে কিন্তু একটি সার্থক বাক্য হতো। আর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, তার মানে বাক্যটি কিন্তু অস্পষ্টতা রয়েছে বা গ্রহণযোগ্য কিন্তু হচ্ছে না, বা যথাস্থানে কিন্তু পদ স্থাপন হয়নি। যদি এরকম হতো বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে কিন্তু সুন্দর একটি গঠনমূলক বাক্য হতো বা সার্থক একটি বাক্য হতো, বা তোমাদের কাছে কিন্তু শ্রুতি মধুর্য হতো বা গ্রহণযোগ্য হতো। তারপর আরেকটি বাক্য দেখো, আমি যাই ধরতে মাছ। এই বাক্যটি কেমন যেন একটি গঠনে একটু প্রবলেম আছে। যদি এরকম হতো যে আমি মাছ ধরতে যাই, তাহলে কিন্তু সুন্দর একটি গঠনমূলক বাক্য হতো। তার মানে বোঝা যাচ্ছে যে একটি আদর্শ বাক্য গঠন করতে হলে যথাস্থানে কিন্তু পদ স্থাপন করতে হবে, অর্থাৎ কর্তার পরে ক্রিয়া হবে না কর্ম হবে, এরকম যে একটা ধারাবাহিকতা, সেটা কিন্তু থাকা আবশ্যক। অর্থাৎ যথাস্থানে কিন্তু পদ স্থাপন বা শব্দ স্থাপন কিন্তু করতে হবে। তাহলে আমরা তিনটি গুণের কথা জানলাম। একটি আদর্শ বাক্য গঠন করতে হলে এই তিনটি গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকা দরকার। কি কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে যোগ্যতা, আর 3 নম্বর হচ্ছে কি, আসক্তি। অর্থাৎ যথাস্থানে পদ স্থাপন না হলে সেটাকে কি বলা হয়? আসক্তি বলা হয়। যাই হোক, উপরে বাক্য দুটি কিন্তু সঠিকভাবে সাজানো হয়নি বা পদ স্থাপন করা হয়নি, এজন্য এই বাক্য দুটিতে আসক্তির অভাব রয়েছে। আজ আমাদের আজকের বিষয়বস্তু একটি আদর্শ বাক্যের সার্থক 3টি গুণ ও বৈশিষ্ট্য সমূহ আমাদের আজকের পাঠের বিষয়। তো প্রথমে আমরা তাহলে জানবো যে এই পাঠ থেকে তোমরা কি কি শিখবে। তো এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে বাক্যের কয়টি গুণ আছে তা বলতে পারবে, তারপর গুণগুলোর ব্যবহার সম্পর্কে বর্ণনা করতে পারবে, তারপর সার্থক বাক্য গঠন করতে পারবে। এই 3টি শিখন তোমরা অর্জন করতে পারবে যদি তোমরা পাঠটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখো। তো প্রিয় শিক্ষার্থী, একটি আদর্শ বা সার্থক বাক্যের 3টি গুণ রয়েছে। 3টি গুণ হচ্ছে যথা: 1 আকাঙ্ক্ষা, 2 যোগ্যতা, 3 আসক্তি। এবার আমরা এই 3টি গুণ বা সার্থক বাক্যের 3টি গুণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি বা আকাঙ্ক্ষার সংজ্ঞাটা কেমন? বাক্যের অর্থ পুরোপুরি প্রকাশ করার জন্য এক পদ থেকে অন্য পদ শোনার ইচ্ছাকেই আকাঙ্ক্ষা বলে। আমি আবারও বলছি, বাক্যের অর্থ পুরোপুরি প্রকাশ করার জন্য এক পদ থেকে অন্য পদ শোনার যে ইচ্ছা বা যে আকাঙ্ক্ষা বা শোনার যে আগ্রহ, এটাকেই বলা হবে আকাঙ্ক্ষা বলা হবে। যেমন পলাশ মন দিয়ে লেখাপড়া, এ বাক্যটি কিন্তু মনের আকাঙ্ক্ষা কিন্তু পরিপূর্ণতা প্রকাশ পায়নি, কারণ পলাশ মন দিয়ে লেখাপড়া পরিপূর্ণ প্রকাশ পায়নি বা ইচ্ছাটা কিন্তু সম্পূর্ণ হয়নি। তো আমরা যদি এরকম বলি যে পলাশ মন দিয়ে লেখাপড়া করে, তাহলে কিন্তু মনের ভাব কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ পেল, জানার বা ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু সম্পূর্ণ প্রকাশ পেল। এখানে এই বাক্যের কি রয়েছে? পরিপূর্ণতা রয়েছে, অর্থাৎ এই বাক্যে ইচ্ছা প্রকাশিত হয়েছে বলেই এই বাক্যটিকে সার্থক বাক্য বলা হবে। কিন্তু পলাশ মন দিয়ে লেখাপড়া, এই বাক্যটি কিন্তু সার্থক হবে না, কারণ এই বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা জানবো হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কি বা যোগ্যতার সংজ্ঞা কেমন? যোগ্যতা হচ্ছে বাক্যের অর্থ ঠিক রেখে কর্তার সাথে ক্রিয়া সংগঠনের মিলবন্ধনকে যোগ্যতা বলে। আমি আবারও বলছি, বাক্যের অর্থ ঠিক রেখে কর্তার সাথে ক্রিয়া সংগঠনের মিলবন্ধনকে
যোগ্যতা বলে। অর্থাৎ কর্তা যেই ক্রিয়া সম্পাদন করুক না কেন বা যেই ক্রিয়া সংগঠন করুক না কেন, কর্তার সাথে ক্রিয়া সংগঠনের মিল আছে কিনা বা কর্তার সেই কাজটি করার সক্ষমতা বা যোগ্যতা রাখে কিনা, যদি রাখে তাহলে কিন্তু সেটি কিন্তু পরিপূর্ণতা প্রকাশ পাবে, অর্থাৎ সার্থক কিন্তু বাক্য হতে পারে। তো তাই দেখো, তাহলে বাক্যের অর্থ ঠিক রেখে কর্তার সাথে ক্রিয়া সংগঠনের মিল বন্ধনকে যোগ্যতা বলে। যেমন আমরা বড়শি দিয়ে নারকেল পারি, এ বাক্যটিতে বড়শি দিয়ে কখনো নারকেল পাড়া সম্ভব নয়, কারণ বড়শি দিয়ে নারকেল পাড়া সম্ভব না বলে এই বাক্যটিতে যোগ্যতার অভাব রয়েছে, অর্থাৎ বড়শি দিয়ে কখনো নারকেল পাড়া সম্ভব না, অতএব এই বাক্যটি কিন্তু সার্থক নয়। আদর্শ বাক্য গঠন করতে হলে কর্তার সাথে ক্রিয়া সংগঠনের কিন্তু মিল থাকতে হবে, তাহলে এই বাক্যটি কিন্তু যোগ্যতার অভাব রয়েছে। কিন্তু যদি বলি আমরা বড়শি দিয়ে মাছ মারি, তাহলে কিন্তু একটু সার্থক বাক্য হবে, কারণ বড়শি দিয়ে কিন্তু মাছ মারা সম্ভব বা আমরা কিন্তু মাছ মারি, এটি কিন্তু সার্থক বাক্য বা একটি আদর্শ বাক্য। তাহলে আমরা আরেকটি জানবো, সেটা হচ্ছে আসক্তি। আসক্তি কি বা আসক্তির সংজ্ঞা কি হবে? আমরা পূর্বে বলেছি যে যথাস্থানে পদ স্থাপন করলে বা করার প্রক্রিয়াটাকে কিন্তু কি বলা হবে? আসক্তি বলা হয়। ঠিক এখানে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, দেখো, বাক্যের অর্থ ঠিক রেখে যথাস্থানে পদ স্থাপনের প্রক্রিয়াকে আসক্তি বলা হয়। আমি আবার বলছি, বাক্যের অর্থ ঠিক রেখে যথাস্থানে পদ স্থাপনের প্রক্রিয়াকে আসক্তি বলে। তাহলে যথাস্থানে কিন্তু পদ স্থাপন করতে হবে, অর্থাৎ কর্তার পরে কে হবে, তারপরে কে হবে, এই যে একটা ধারাবাহিকতা, এই যে একটা গঠন, সেটি যদি ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে কিন্তু সেটাকে বলা হবে আসক্তি। আর এর ব্যতিক্রম ঘটলে, অর্থাৎ যথাস্থানে পদ স্থাপন না হলে সে বাক্যটি কিন্তু আদর্শ বা সার্থক বাক্য হবে না। তাহলে দেখো, একটা উদাহরণ দেখি, আমরা উদাহরণ দেখব, আমি ফুটবল যাই খেলতে। এই বাক্যটি কিন্তু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে বা সঠিকভাবে সাজানো হয়নি, বা কার পরে কে বসবে, কর্তা কর্ম ক্রিয়া এরকম একটা গঠন কিন্তু সাজানো হয়নি, যার কারণে শ্রুতি মাধুর্য কিন্তু হারিয়ে ফেলেছে বাক্যটিতে। তারপর তোমাদের কাছে কিন্তু একটা অগ্রাহ্য মনে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি ফুটবল যাই খেলতে, এটি না বলে যদি আমরা বলতাম যে আমি ফুটবল খেলতে যাই, তাহলে কিন্তু বাক্যটি কিন্তু পরিপূর্ণতা প্রকাশ পেত, বাক্যটি সার্থক হতো। তাহলে এই বাক্যটিতে কিসের অভাব রয়েছে? আসক্তির অভাব রয়েছে, কারণ যথাস্থানে পদ স্থাপন হয়নি। আমি তারপরে হবে কি? ফুটবল, তারপরে খেলতে, তারপরে যাই। তাহলে যথাস্থানে পদ স্থাপন না হওয়ার কারণে এই বাক্যটি সার্থক বাক্য নয়, অর্থাৎ আদর্শ বাক্য নয়, কারণ এই বাক্যটিতে আসক্তির অভাব রয়েছে। তারপর দেখো, তাহলে আমি ফুটবল খেলতে যাই, এটি একটি সার্থক বাক্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পাঠটিতে অংশগ্রহণ করে বা আমার ক্লাসটিতে অংশগ্রহণ করে কতটুকু বুঝলে, কতটুকু তোমরা শিক্ষা অর্জন করলে, একটু তোমাদের একটু কয়েকটি বা 3টি প্রশ্ন করে তোমাদের একটু যাচাই করতে চাই। তো আমরা সেই 3টি প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ আছে বা কয়টি গুণ? আমি কিন্তু এটা বলেই দিয়েছি যে একটি সার্থক বাক্যের 3টি গুণ। 1 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, 2 হচ্ছে যোগ্যতা, 3 হচ্ছে আসক্তি। তাহলে প্রশ্নের উত্তর কি হবে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ? একটি সার্থক বাক্যের 3টি গুণ রয়েছে। তো 1 নম্বর প্রশ্ন আমরা জানলাম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাশেদ হাত দিয়ে আকাশ স্পর্শ করল, এটা কি কখনো সম্ভব? রাশেদ কি কখনো হাত দিয়ে কি আকাশ স্পর্শ করতে পারবে? পারবে না, কারণ রাশেদের কিন্তু সে ক্ষমতা বা সে যোগ্যতা কিন্তু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, উল্লিখিত বাক্যটিতে কিসের অভাব রয়েছে? তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে রাশেদ যেহেতু হাত দিয়ে আকাশ স্পর্শ করতে পারবে না, অতএব বলতে পারি যে উল্লিখিত বাক্যটিতে কিসের অভাব রয়েছে? উল্লিখিত বাক্যটিতে যোগ্যতার অভাব রয়েছে।
দেখি আমরা উত্তরটা মিলিয়ে নেই। যোগ্যতার অভাব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমু ইসলাম গান গায় খুব সুন্দর। বাক্যটি কিন্তু সঠিকভাবে কিন্তু উপস্থাপন হয়নি, বা সঠিকভাবে শব্দ উপস্থাপন করা হয়নি, বা ধারাবাহিকভাবে সাজানো হয়নি। যদি এরকম হতো যে হিমু ইসলাম খুব সুন্দর গান গায়, তাহলে কিন্তু একটি সার্থক বাক্য হতো, বা খুবই শ্রুত মাধুর্য বাড়ত। তো উল্লেখিত প্রশ্ন হচ্ছে, উল্লেখিত বাক্যটি কেন সার্থক নয়? তাহলে কেন সার্থক নয়? আমরা কিন্তু জানি যে হিমু ইসলাম গান গায় খুব সুন্দর, বাক্যটি যথাস্থানে কিন্তু পদ স্থাপন হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যথাস্থানে পদ স্থাপন না হলে সেটাকে কি বলা হয়? সেটা সেটা সাধারণত কিসের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে আসত্তি। তাহলে আমরা বলতে পারি যে উল্লেখিত বাক্যটি কেন সার্থক নয়? আসত্তির অভাবে, বা যথাস্থানে পদ বা শব্দ স্থাপন হয়নি, এই জন্য এই বাক্যটি সার্থক নয়। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আর তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমরা প্রশ্ন করতে পারো। আশা করি ইনশাল্লাহ তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তার আগে তোমাদের আমি আরেকটি কথা বলতে চাই। তোমরা এই করোনার মহামারী কালীন সময়ে তোমরা এলোমেলোভাবে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে সময় দিবে, বাড়িতে পড়াশোনা করবে, এবং বাইরে যদিও বের হও কোনো প্রয়োজনে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।